সায়েদ নিহতের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা। ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি, ডিবির হারুন সহ আসামি 7 জন। আমি বিবেকের তাড়নায় এই আবু সায়েদকে নিয়ে কোর্টে আসার সিদ্ধান্ত নিই এবং আজকে আমি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তারপরে ডিএমপি কমিশনার, ডিসি উত্তর, ডিসি দক্ষিণ, ডিসি ডিবি এদের বিপক্ষে হত্যা মামলা দায়ের করেছি কোর্টে। এটার জন্য আদেশ পেন্ডিং আছে। মামলা দাখিল করার পরে বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং বক্তব্য শ্রবণ করার পরে বিজ্ঞ আদালত বলছে যে আদেশ পরে হবে, পর্যালোচনায় আদেশ হবে। দেশের সবাই এক পরিবার, বিভেদের সুযোগ নেই। গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠায় মূল লক্ষ্য ঢাকেশ্বরী মন্দিরের ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এসেছি যে এক মানুষ, এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আমাদেরকে একটু সাহায্য করেন, আপনারা ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আইন শৃঙ্খলা বাহিনীকে দানবে পরিণত করেছিল আওয়ামী লীগ, জড়িতদের বিচার হবে দেশ ও আন্তর্জাতিক আদালতে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে আর পিঠ দেখাবে না বিজিবি। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই, ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র। ভিত্তিহীন তথ্য ছড়ানোর দাবি, সরকারের ভাগ্য জনগণের হাতে। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুকী আজম। আপিল বিভাগের নতুন 4 বিচারপতিকে শপথ পাঠ করালেন প্রধান বিচারপতি। অর্থনীতি কিছুটা থমকে গেল, ধ্বংস হয়নি, বললেন অর্থ উপদেষ্টা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দেয়া হবে সর্বোচ্চ গুরুত্ব, চ্যালেঞ্জ থাকলেও প্রকাশ করা হবে সঠিক তথ্য। এবং সড়কের মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ সহযোগিতায় এখনো বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। কর্মচাঞ্চল্য ফিরছে সব থানায়, পুলিশ কাজে ফেরায় জনমনে স্বস্তি। কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর বসিরায় পুলিশের গুলিতে মুদি দোকানি আবু সাইদ নিহতের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে। সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি, ডিবির হারুন সহ 7 জনকে আসামি করা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 অগাস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম মামলা। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মঙ্গলবার এ মামলা দায়ের করেন এসএম আমির হামজা নামে এক ব্যক্তি। মামলায় আসামির তালিকায় আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশের মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। এই আবু সায়েদকে নিয়ে কোর্টে আসার সিদ্ধান্ত নিই এবং আজকে আমি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তারপরে ডিএমপি কমিশনার, পুলিশের সাবেক আইজিপি, পুলিশের সাবেক ডিসি এবং ডিসি উত্তর, ডিসি দক্ষিণ, ডিসি ডিবি এদের বিপক্ষে হত্যা মামলা দায়ের করেছি। মঙ্গলবার মামলাটি দাখিল করার পর বাদীর জবানবন্দি গ্রহণ করেন আদালত। তবে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আদেশ আসেনি। আমরা বিজ্ঞ আদালতে মামলা দাখিল করার পরে বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং বক্তব্য শ্রবণ করার পরে বিজ্ঞ আদালত বলছে যে আদেশ পরে হবে, পর্যালোচনায় আদেশ হবে। আমরা অপেক্ষায় আছি। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলন দমাতে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবি ওঠে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকার সিএমএম আদালতে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাব তার কাছে। আফজাল, মামলাটির শুনানি শেষ হয়েছে। বাদী যিনি, তার জবানবন্দিও রেকর্ড করেছেন বিচারক। এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আদেশ দেননি, হয়তো আর কিছুক্ষণের মধ্যে আদেশ দেওয়ার কথা রয়েছে। আর এই মামলাটি যিনি করেছেন তিনি একজন ব্যবসায়ী এবং তার কাছে মনে হয়েছে যে মোহাম্মদপুরে গত 19শে জুলাই যে ঘটনাটি ঘটেছে, একজন মুদি দোকানি আবু সাইয়েদ তিনি নিরাপদ স্থানে যাওয়ার সময় পুলিশের গুলিতে নিহত হন এবং তার মাথায় গুলি লাগে এবং
একদিক দিয়ে গুলিটি প্রবেশ করে আরেকদিক দিয়ে বের হয়ে যায় এবং সাথে সাথে তিনি মারা যান এবং তার বাড়ি পঞ্চগড়ে তাকে সেখানেই দাফন করা হয়েছে। এটি তিনি দেখে খুবই মর্মাহত হয়েছেন। মর্মাহত হয়েই এই মামলাটি তিনি করেছেন। মামলায় আসামি 7 জনকে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে এবং ওবায়দুল কাদের, যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাকে 2 নম্বর আসামি করা হয়েছে। এছাড়া ডিএমপি কমিশনার রয়েছেন, পুলিশ মহাপরিদর্শক রয়েছেন সাবেক, তাদেরকেও কিন্তু এই মামলায় আসামি করা হয়েছে। একই সঙ্গে ডিবির যে হারুন, তাকেও এই মামলায় আসামি করা হয়েছে। বিপ্লব কুমার, তাকেও কিন্তু এই মামলায় আসামি করা হয়েছে। এখন বাদী মনে করছেন যে আদালত এই মামলাটি গ্রহণ করবেন, গ্রহণ করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন এবং মামলার আর্জিতে এও বলা হয়েছে শুধুমাত্র এই 7 জনই নয়, সে সময় কোটা সংস্কার আন্দোলন দমাতে যারা গণহত্যা চালিয়েছে, যারা নির্বিচারে গুলি চালিয়েছে যে পুলিশ সদস্যরা এবং যেই পুলিশ সদস্যদের এই গুলি চালানোর হুকুম দিয়েছেন, তাদেরকে সবাইকেই কিন্তু এই মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলাটা যদি আদালত তদন্তের আদেশ দেন, কারা গুলির নির্দেশ দিয়েছিল সেই বিষয়টি যখন উঠে আসবে এবং পর্যায়ক্রমে যদি মামলাটি চার্জশিট পর্যন্ত যায়, তাহলে তাদেরকেও এই মামলায় অন্তর্ভুক্ত করা হবে। এখন পর্যন্ত এটি কিন্তু আপডেট এই মুখ্য মহানগর হাকিম আদালত থেকে। বাদীর আইনজীবীর সাথে কথা হয়েছে। বাদীর আইনজীবী বলছেন যে তারা আশা করছেন যে এই মামলাটি গ্রহণ করবেন বিচারক এবং গ্রহণ করে একটি তদন্তের নির্দেশ দিবেন এবং যাদেরকে আসামি করা হয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আদেশ দিবেন। এমনটি কিন্তু বাদী পক্ষের আইনজীবী মামুন মিয়া তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। তো এখন পর্যন্ত মামলাটি হয়েছে, মামলাটি আদালত শুনানি করেছেন, বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন, কিন্তু কোনো আদেশ দেননি। কিছুক্ষণের মধ্যে এই বিষয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে। এই ছিল মুখ্য মহানগর হাকিম আদালত থেকে আমার কাছে সবশেষ খবর। সিএমএম কোর্ট থেকে সহকর্মী আফজাল হোসেন যোগ দিয়েছিলেন। বাংলাদেশের সবাই এক পরিবার, বিভেদের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠায় মূল লক্ষ্য বলেও জানিয়েছেন তিনি। দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে তিনি কথা বলেন। সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের কয়েকটি স্থানে উপাসনালয়, ঘরবাড়িতে হামলার অভিযোগে প্রতিবাদ করছে সনাতন ধর্মাবলম্বীরা। মঙ্গলবার দুপুরে সনাতন সম্প্রদায়ের জাতীয় উপাসনালয় ঢাকেশ্বরী মন্দিরে 2 উপদেষ্টা সহ পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মন্দিরের স্থাপনা ঘুরে দেখেন। পরে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য। বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনছি। এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার, এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ। আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব কিছু পচে গেছে। ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন? আমি কি দেখতেছি এটা কোন ধর্মের, কোন জাতের, কি এটা বলা আছে? আইনে বলা আছে আপনার বিচার। এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাবে, ওই সম্প্রদায় হলে ওই আদালতে। আইন একটা, কার সাধ্য আছে সেখানে বিভেদ করে যে এর রকম একটা, ওর রকম একটা? এটা হতে পারে না। সবাইকে ধৈর্য ধরে সরকারকে সাহায্য করার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা বলেন যে আমি মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই চাইবেন, আর কিচ্ছু চাইবেন না আপনারা। আমরা এসেছি যে এক মানুষ, এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আমাদেরকে একটু সাহায্য করেন আপনারা, ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন। 53 বছরে সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতন বৈষম্যের বিচারে একটি কমিশন গঠনের দাবি জানান সম্প্রদায়ের জ্যেষ্ঠ নেতারা। মিটিংয়ে গিয়ে যোগদান করব। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। গেল 15 বছরে আওয়ামী লীগ আইন শৃঙ্খলা বাহিনীকে দানবে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সহিংসতায় দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার কথাও জানান তিনি। হুঁশিয়ারি দিয়ে বলেন, সীমান্তে বিজিবি আর পিঠ দেখাবে না। সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে বিজিবি হাসপাতাল পরিদর্শন শেষে একথা বলেন উপদেষ্টা। মঙ্গলবার সকালে পিলখানা বিজিবি হাসপাতালে সাম্প্রতিক ঘটনায় আহতদের পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সীমান্তে বিজিবি আর পিঠ দেখাবে না। অতি সত্বর দায়ীদের বিচারের আওতায় আনা হবে। 15 বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে, যারা বানিয়েছে তাদের আমি পারি আর না পারি, আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট। তারা কত লোক মেরেছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে। বিজেপির মতো একটা ফোর্সকে
পিঠ দেখাতে বলেছে, পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। আর পুলিশ বাহিনীকে দলীয়করণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকারি নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে, মানবিক পুলিশ তৈরিতে পুলিশ কমিশন তৈরির চিন্তাভাবনা চলছে। আমি ছাত্রদেরকেও বলছি, এই পুলিশ খুবই অনুতপ্ত, লিস্ট আমাদের কাছে আছে, আপনারা 2-1 দিনের মধ্যে অ্যাকশন দেখবেন। ভবিষ্যতে পুলিশ যাতে মানবিক পুলিশ হিসাবে হয় তার জন্য একটা পুলিশ কমিশনের চিন্তাভাবনা আমরা করছি। ইনশাল্লাহ পুলিশ নিজেই বলছে যে আমরা পুলিশ কমিশনের আন্ডারে থাকতে চাই। এদিকে শিক্ষার্থীদের আন্দোলন কেউ ছিনিয়ে নিতে পারবে না উল্লেখ করে 15 আগস্ট যে কোনো সহিংসতা রুখে দিতে পুলিশের ব্যাপক উপস্থিতি থাকবে বলে নিশ্চিত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সঙ্গে গতকালের নিজের বক্তব্যের ব্যাপারেও দুঃখ প্রকাশ করেন তিনি। এমন কোনো কথা বলে থাকি আপনারা ভুল বুঝেছেন, আমি দুঃখিত। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই, এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্য ভিত্তিহীন বলে দাবি করেছে হোয়াইট হাউস। নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র কারিন জন-পিয়ের বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে বাংলাদেশের জনগণই তাদের সরকারের ভাগ্য নির্ধারণ করবে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। গণ অভ্যুত্থানে দেশ ছাড়ার পর নতুন করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনায় আসেন ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারের মাধ্যমে। সেখানে তিনি অভিযোগ তোলেন উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নিয়ে। রোববারের ইকোনমিক টাইমসে প্রকাশিত সাক্ষাৎকারটির তথ্য উল্লেখ করে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল হোয়াইট হাউস। সোমবার এক ব্রিফিংয়ে কারিন জন-পিয়ের বলেছেন, শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো যোগসূত্রতা নেই। We have had no involvement at all. Any United States government was involved in these events is simply false. That is not true. This is a choice for and by the Bangladeshi people. We believe that the Bangladeshi people should determine the future of the Bangladeshi government, and that's where we stand. তীব্র ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইকোনমিক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ভূমিকার কারণ হিসেবে সেন্ট মার্টিন দ্বীপে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন শেখ হাসিনা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ ছেলে সজীব ওয়াজেদ জয় দাবি করেন, ক্ষমতা ছাড়ার বিষয়ে তার মা কখনোই এ ধরনের বক্তব্য দেননি। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা ফারুকিয়া আজম বীর প্রতীক। সকালে বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে নতুন উপদেষ্টাকে অভিবাদন জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সদ্য নিয়োগ পাওয়া 4 বিচারপতিকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আমি ফারুকিয়া আজম সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ নেয়ার ধারাবাহিকতায় মঙ্গলবার বঙ্গভবনের দরবার হলে ফারুকিয়া আজম বীর প্রতীক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে ৭১-এর মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপটে অংশ নেয়া এই বীর যোদ্ধাকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। শপথ নেয়ার পর নতুন উপদেষ্টাকে অভিবাদন জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়, ফারুকিয়া আজমকে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্য উপদেষ্টারা আগে শপথ নিলেও দেশের বাইরে থাকায় মঙ্গলবার শপথ নেন ফারুকিয়া আজম। এ নিয়ে শপথ নিলেন 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের সব উপদেষ্টাই। এদিকে শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া 4 বিচারপতি। সকাল 11:15টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। শপথ নেয়া 4 বিচারপতি হলেন বিচারপতি জুবাইর রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি এস.এম. এমদাদুল হক। আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম সহ হাইকোর্ট বিভাগের সব বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফারুক ভাইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। কোনো হিংসা বিদ্বেষ নয়, অন্তর্বর্তী সরকারের অধীনে বিএনপি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে বেরিয়ে মির্জা ফখরুল বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ওপর কোনো হামলা হলে বিএনপির নেতাকর্মীরা তা প্রতিহত করবে। এর আগে বেলা 11:30টার দিকে মির্জা ফখরুল সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে শহরের স্মৃতি অম্লান চত্বর থেকে পথসভা বের হয়। বিকেলে ঠাকুরগাঁওয়ে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপি মহাসচিবের। এখন আপনাদের অত্যন্ত কঠিন সময়, এই সময় এই বিপ্লবকে যদি আমরা সংগত করতে না পারি তাহলে আবার অন্ধকারে তলিয়ে যেতে হবে। কথা মনে রেখে দয়া করে কাউকে কোন রকম উশৃঙ্খলতা, কারো উপর আক্রমণ, হামলা এসব করতে দেবেন না। আপনারাও কোনো এমন কোনো কথা বলবেন না যে কথাটা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেবে। নতুন যে সরকার, তারা অন্তর্বর্তীকালীন সরকার, তারা দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে নির্বাচনের একটা পথ তৈরি করবে। সেই নির্বাচনের মধ্যে দিয়ে তখন নির্বাচন হবে, সেই নির্বাচনে রাজনৈতিক দলগুলো প্রতিযোগিতা করবে, যারা নির্বাচিত হবে জনগণের ভোটের মাধ্যমে, তারাই সরকার গঠন করবে। আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় ছাত্র জনতার আন্দোলনে হত্যা ও মানবাধিকার লঙ্ঘন হয়েছে এমন অভিযোগ তুলে আন্তর্জাতিক তদন্ত করতে জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি। দুপুরে বিএনপির একটি প্রতিনিধি দল রাজধানীর গুলশানে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইসের কাছে চিঠিটি পৌঁছে দেয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সঙ্গে ছিলেন সাংগঠনিক সম্পাদক শাবা ওবায়েদ। আমির খসরু বলেন, গণ আন্দোলনে যে হত্যাকাণ্ড ঘটেছে তার পৃষ্ঠপোষকতা করেছিল শেখ হাসিনা সরকার। এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনার দেশে ফিরে আসা না আসা তাদের নিজস্ব ব্যাপার, তবে এই গণহত্যার দায়ে তাদের বিচারের মুখোমুখি হতে হবে। জাতিসংঘের কাছে আমাদের একটি আবেদন, সেটা হচ্ছে একটি অবৈধ সরকারের অধীনে বাংলাদেশে যে হত্যাযজ্ঞ হয়েছে, বাংলাদেশের নাগরিকদের যে হত্যা করা হয়েছে, তার একটি নিরপেক্ষ আন্তর্জাতিক মানের স্বচ্ছ তদন্তের মাধ্যমে সম্পূর্ণ যে ঘটনাগুলো ঘটেছে এটার উদ্ঘাটন করার জন্য আমরা জাতিসংঘকে অনুরোধ করেছি। দুপুরের সময় আরও থাকছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হলো রেলপথ। আজ চলছে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন। প্রথম দিনে যাত্রী সংখ্যা কম, তবে খুশি সবাই। প্রায় এক সপ্তাহ পর শিক্ষার্থীদের কাছ থেকে সড়কের দায়িত্ব বুঝে নিল ট্রাফিক পুলিশ। রাজধানীর প্রায় সব সড়কেই দায়িত্ব পালন করেছেন তারা। ট্রাফিক পুলিশের সহযোগিতায় কাজ করেছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা। সপ্তাহখানেক পর চিরচেনা রূপে ফিরল রাজধানীর সড়ক। যানজট নিয়ন্ত্রণের দায়িত্বে ট্রাফিক পুলিশ। গত সপ্তাহের সোমবার থেকে হামলার ভয়ে সড়কে ছিলেন না ট্রাফিক পুলিশ সদস্যরা। বেশ কিছু দাবিতে অনেকে দেন কর্মবিরতির ঘোষণাও। এই সময়ে দায়িত্ব সামলেছে শিক্ষার্থী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস আর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আবারও রাজপথে ট্রাফিক পুলিশ। দুঃসময় কাটিয়ে সবার সহযোগিতায় শীঘ্রই আবারও পূর্ণরূপে ফিরবে, এমনটাই প্রত্যাশা তাদের। এই দায়িত্বটা মূলত পুলিশেরই, তারা ছিল না বিদায় আমরা এতদিন দায়িত্বটা পালন করছি। আজ থেকে তারা আসছে, তারাও খুশি, কর্মক্ষেত্রে ফিরতে পেরে আমরাও খুশি। এখন আমরা যেটা হয়ে গেছে সেটা নিয়ে আমরা এখন কথাটা না বলে একসাথে আমরা সবাই মিলে কাজ করব এবং সামনে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেটা আমরা ফলো করব। সড়কে পুলিশ ফিরলেও এখনো মাঠে আছে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের প্রত্যাশা নতুন রূপে ফিরবে আইন শৃঙ্খলা বাহিনী। স্বাভাবিক হয়ে গেছে মোটামুটি, আমরা কাজে আসছি, সবাই আমাদেরকে সহযোগিতা করছে এবং এই যে এত কিছু ঝামেলার পরও আমরা আসছি, আমরা কাজ ভালোভাবে করতেছি, কাজও সুন্দর হচ্ছে। আমরা আশা করি এখন তারাও চেষ্টা করবে, কারণ নতুনভাবে সবকিছু সবাইকে বোঝানো হবে বা সব পুলিশকে করা হবে যে অন্যায় দুর্নীতি আর থাকতেছে না। এদিকে পরিস্থিতি স্বাভাবিক হলেও ট্রাফিক পুলিশ বক্সগুলো অকেজো থাকায় কিছুটা ভোগান্তি বেড়েছে। শিগগিরই সেগুলো মেরামতের দাবি পুলিশের। পুলিশ বক্স ছিল সবগুলো ড্যামেজ হয়ে গেছে, ভিতরে যা ছিল লুটপাট করছে এবং যা ছিল একেবারে ভস্মীভূত করে ফেলছে। তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অলরেডি এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছে। অন্যান্য দিনের তুলনায় সবার প্রচেষ্টায় আজ রাজধানীতে যানজট কিছুটা কমেছে। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।
বরিশালে যান চলাচল স্বাভাবিক রাখতে সড়কে নেমেছে পুলিশ, তাদের সঙ্গে কাজ করছেন শিক্ষার্থীরাও। বিস্তারিত জানবো শহরের সদর রোড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অপূর্ব। গতকালকে আনুষ্ঠানিকভাবে বরিশাল নগর পুলিশের যে চারটি থানা রয়েছে মেট্রোপলিটন এলাকায়, প্রত্যেকটি থানার পুলিশ সদস্যরাই মাঠে নেমেছেন বলে জানানো হয়েছে নগর পুলিশ প্রধানের পক্ষ থেকে। রেখেছেন কিছুক্ষণ আগে এখানকার শিক্ষার্থীরা আমাদেরকে বলেছেন যে আসলে সব যতক্ষণ না পর্যন্ত পুলিশ সদস্যরা তারা নিজেদেরকে পুরোপুরি নিরাপদ না ভাববেন কিংবা তাদেরকে সহায়তা চাইবেন এই ছাত্রদের কাছে, ততক্ষণ পর্যন্তই তারা তাদের জায়গা থেকে নিরলস পরিশ্রমটি করে যাবেন। এবং আমরা দেখছি যে আজকে বরিশালের তপ্ত রোদ, এই রোদের মধ্যেও মাথার ঘাম পায়ে ফেলে একেবারেই সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন কলেজের বরিশালের বিভিন্ন সড়কে তারা এই ট্রাফিক নিয়ন্ত্রণের কাজটি চালাচ্ছে। আবার গতকালকে দেখেছি মুষলধারায় বৃষ্টি ছিল, সেই বৃষ্টি উপেক্ষা করে ভিজে পড়েই কিন্তু শিক্ষার্থীরা এই কাজটি গেল এক সপ্তাহের বেশি দিন হয়ে গেল তারা এই কাজটি করছে। শুধুমাত্র যে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজটি করছে বরিশালের শিক্ষার্থীরা এমনটি নয়, এর বাইরেও আমরা দেখেছি নানান ধরনের সেবামূলক কাজ করছে এই সাধারণ শিক্ষার্থীরা। সেই সাথে সাথে নানান ধরনের অনিয়ম দুর্নীতিও কিন্তু ধরছে, যেমনটি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নানান ধরনের অনিয়ম তারা সাধারণ মানুষের চোখে তারা দেখিয়ে দিয়েছে। তেমনি আবার আমরা দেখেছি যে বিভিন্ন বাজার মনিটরিং কাজেও কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে তারা গিয়ে এই কাজগুলো করছে। সবকিছু মিলে বরিশালের জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। পুলিশ গতকালকে নেমেছে, তারা পুলিশের আইনশৃঙ্খলা রক্ষাকারী পোশাক পরিহিত অবস্থায় তারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ পরিস্থিতির কাজটি চালাচ্ছে। সাধারণ মানুষের জনজীবন এক ধরনের যে ভীতি ছিল সেটি আছে, সম্পূর্ণ যায়নি, তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। বরিশাল থেকে শিক্ষার্থীদের যে ট্রাফিক ব্যবস্থাপনা, সেখান থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। বরিশাল থেকে সহকর্মী অপূর্ব। আবারও কর্মচাঞ্চল্য বাড়তে শুরু করেছে রংপুরের থানাগুলোতে। এছাড়া ট্রাফিক পুলিশও কাজে যোগ দেয়, শৃঙ্খলা ফিরেছে নগরীতে। তবে বিশ্লেষকরা বলছেন ভাবমূর্তি ফেরাতে জনসেবায় গুরুত্ব দিতে হবে বাহিনীটির সদস্যদের। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন সকলকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে আবারও পুলিশের গৌরবময় ইতিহাস ফেরাতে চান তারা। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত নাজমুল ইসলাম নিশাতের রিপোর্টে। বিরতি কাটিয়ে আবারও মাঠে পুলিশ সদস্যরা, তবে এখনও শিক্ষার্থীরা সহায়ক হিসেবে রয়েছেন তাদের পাশে। শুধু নগরীর শৃঙ্খলাই নয়, এমনকি নাগরিক নিরাপত্তা নিশ্চিতেও গেল কয়েকদিন ধরে নিরলসভাবে কাজ করেছেন শিক্ষার্থীরা। জানান দেশের প্রয়োজনে এটি তাদের দায়িত্বের মধ্যেই পড়ে। দেশের এই অস্থিতিশীল পরিবেশের কারণে সাধারণ মানুষ যানজটের মুখে পড়তেছে, সেক্ষেত্রে আমরা তাদের সাহায্য করার জন্য এখানে নেমেছি। সড়ক আইন শৃঙ্খলাটা সেটা যদি নিরাপদ এবং সুনির্দিষ্টভাবে সচল থাকে, তার সেজন্য আমরা আমাদের এই কার্যক্রমটি চালিয়ে যাচ্ছি। কয়েকদিন ধরে থানাগুলোর কার্যক্রমে গতি না থাকলেও স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসের পর কাজে ফিরেছে পুলিশ সদস্যরা। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন জনগণকে সাথে নিয়ে হারানো গৌরব ফেরাতে সম্মিলিতভাবে কাজ করবেন তারা। জনগণের মধ্যে যাতে আস্থা ফিরে আসে, এই কারণে জনগণকে আমরা করতেছি যে আমরা আমাদের পুলিশ যে তাদের যে একটা অতীতে যে একটা নেগেটিভ ধারণা ছিল পুলিশ সম্পর্কে, সেখান থেকে যেন জনগণের জন্য ধারণাটা বের হয়ে আসে। আর বিশ্লেষকরা মনে করেন ভাবমূর্তি ফেরাতে সত্যিকার অর্থেই পুলিশ বাহিনীকে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। প্রশাসনকে নিয়ে যেন আমরা দলবাজি না করি, দলের জন্য হীন স্বার্থ হাসিলের চেষ্টায় লিপ্ত না হই, আমাদেরকে সেই জায়গাটায় খেয়াল রাখতে হবে। জনগণের সেবক হয়ে তাদেরকে সত্যিকার অর্থে কাজ করতে হবে। এখানে কোনো অন্যায় অবিচার করা যাবে না। 6 আগস্ট থেকে কর্মক্ষেত্রে নিরাপত্তা সহ কয়েক দফা দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছিল বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে কাল। মঙ্গলবার পুরোদমে শ্রেণী কার্যক্রম চালুর নির্দেশনার প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সিনিয়র সহকারী সচিব সত্যজিৎ রায় দাস স্বাক্ষরিত চিঠিতে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোতেও শ্রেণী কার্যক্রম চালুর ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আলটিমেটাম দেওয়ার পরও পদত্যাগ না করায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয় এবং অস্থায়ী ক্যাম্পাস ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। দুপুরে শিক্ষার্থীরা উপাচার্য নাসিম আখতারের পদত্যাগ চেয়ে স্লোগান দেন ও ক্যাম্পাসে শাটডাউন ঘোষণা করেন। তারা বলেন, গত 3 বছর স্বৈরাচারী কায়দায় কোচিং সেন্টারের মতো বিশ্ববিদ্যালয় চালিয়েছেন উপাচার্য। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগ ও গোয়েন্দা সংস্থার লোক দিয়ে সাধারণ শিক্ষার্থীদের হয়রানি ও নাজেহাল করা হয়েছে। দুপুরের সময় আরও থাকছে নতুন স্পৃহা নিয়ে নতুন মিশনের টাইগাররা টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে পাকিস্তানে। বাংলাদেশ ক্রিকেট দল লাহোরে বরণ করে নেওয়া হলো শান্তদের। দীর্ঘদিন বন্ধ থাকার পর শুরু হয়েছে মেইল লোকাল কমিউটার ট্রেন চলাচল। প্রথম দিন ঢাকা ও সারা দেশে চলাচল করছে 24 জোড়া ট্রেন। এতে স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। এদিকে 15 আগস্ট থেকে আন্তনগর ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলওয়ে। একটু একটু করে প্রাণ ফিরছে কমলাপুর রেল স্টেশনে। দীর্ঘদিন বন্ধ থাকার পর শত যাত্রীর পদচারণায় মুখর স্টেশন প্রাঙ্গণ। সকাল থেকে মেইল, লোকাল ও কমিউটার ট্রেনের যাত্রীরা ভিড় করতে থাকেন স্টেশনে। আবার ঢাকার বাইরে থেকেও বেশ কিছু ট্রেন প্রবেশ করে কমলাপুরে। দীর্ঘদিন বন্ধ থাকার পর ট্রেনের চাকা সচল হওয়ায় খুশি যাত্রীরা। যাতায়াতের জন্য খুব উপকারী একটা মাধ্যম, সেটা এতদিন পর চালু হয়েছে, আমরা খুব আনন্দিত। সবসময় নিরাপদে যাইতে পারি, ট্রেন চলাচলটা আমাদের জন্য ভালো। আমরা অনেক খুশি, কারণ যাবত অনেক দিন ট্রেন বন্ধ ছিল, তখন আমাদের যাতায়াতের অনেক কষ্ট হচ্ছে। এখনো নানা রকম অসঙ্গতিতে ভরা বাংলাদেশ রেলওয়ে। টিকিটের স্বল্পতা আর শিডিউল বিপর্যয়ে পড়তে হয় যাত্রীদের। নতুন সরকার একটি যাত্রী বান্ধব রেল গড়ে তুলবে এই প্রত্যাশা তাদের। যাত্রী সেবা বাড়ানো উচিত, টাইম টেবিলটা মেনটেন করা উচিত আমাদের। অল্প সময়ে তারা টিকিট কাটতে পারে, এই ব্যবস্থাটা করা জরুরি দরকার। ভালো সার্ভিস যাত্রীদেরকে প্রোভাইড করবে এবং দুর্নীতিমুক্ত রেলওয়ে চাই আমরা। আর রেলওয়ে বলছে, নতুন পরিকল্পনায় রেলকে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করবেন তারা। সবার লক্ষ্য একটি নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। ঠিক তেমনি বাংলাদেশ রেলওয়ে সম্পূর্ণ নতুন আঙ্গিকে সকল সমাজ জনগণকে আরও স্বাচ্ছন্দ্যময় এবং সুন্দর একটি পরিষেবা দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। মঙ্গলবার লোকাল ট্রেন দিয়ে যাত্রা শুরু হলেও আন্তনগর ট্রেন চালু হবে 15 আগস্ট থেকে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। অর্থনীতি কিছুটা থমকে গেলেও ধ্বংস হয়নি উল্লেখ করে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই সর্বোচ্চ গুরুত্ব দেবে অন্তর্বর্তীকালীন সরকার। সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন অর্থ উপদেষ্টা। আশ্বস্ত করেন, সরবরাহ স্বাভাবিক হলেই আবার কমবে পণ্যমূল্য। হিসেব নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন ওঠায় উপদেষ্টা জানান, মূল্যস্ফীতি আর জিডিপির আকার প্রকাশে কোনো কারচুপি করা হবে না। জরুরি বিবেচনায় প্রকল্পের অর্থায়ন করা হবে এবং অর্থ অপচয় রোধে গুরুত্ব দেওয়ার কথাও জানান অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। কমার পর আবার বেড়েছে বেশ কয়েকটি সবজির দাম। 20 টাকা বেড়েছে কাঁচা মরিচের দর। কয়েকদিন আগে কিছুটা কমলেও কেজিতে 100 টাকা বেড়েছে ইলিশের দাম। এদিকে আজও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বাজার তদারকি করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নিম্নমুখী সবজির দামে কিছুটা পরিবর্তন এসেছে। কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে পটল, শসা, ঢেঁড়সের দাম। তবে কিছুটা কমের দিকে পেঁপে, টমেটো, গাজর। তুলনামূলক কিছু দুই একটা পণ্য একটু কমছে। বেগুন, পটল আর ভেন্ডি আর হলো ঢেঁড়স, একটু দাম বাড়ছে। টমেটো যে 220-200 ছিল, এই টমেটো এখন হলো 140 থেকে 150 টাকা দিয়ে বিক্রি করা। দুন্দুর কিনছি 80 টাকা, দেওয়া গেল কদিন আগে আমরা 100 টাকা কিনছি। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজার ও মোহাম্মদপুরের টাউন হল মার্কেট ঘুরে দেখা যায়, একদিনের ব্যবধানে আবারও বেড়েছে মরিচের দাম। এদিন খুচরা বাজারে 20 টাকা বেড়ে কাঁচা মরিচ বিক্রি হয়েছে 180 থেকে 200 টাকা। মাছের সরবরাহ ঠিক থাকলেও বাজারে ক্রেতা কম, দাবি বিক্রেতাদের। এদিকে কমতির দিকে নামা ইলিশের দাম বেড়েছে কেজিতে 100 টাকা। এই সাইজ 1500 টাকা বিক্রি করছে গত সপ্তাহে, আজকে 1600 টাকা। সাপ্লাই এমনি অনেক বাড়তি, অন্য মাছ বাইলে মাছ 1000-1200। পুরো বাজার ফাঁকা, দেন না, সকাল থেকে বসে রয়েছে, এখনো বিসমিল্লাহ করি নাই।
বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি 155 থেকে 160 টাকায়, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 260 ও প্রতি কেজি দেশি মুরগির দাম 500 থেকে 520 টাকা। এদিন মোহাম্মদপুর টাউন হল মার্কেটে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বাজার মনিটরিং করে ভোক্তা অধিকার। এ সময় মূল্য তালিকা না থাকা ও ওজনে কম দেয় কয়েকটি দোকানিকে জরিমানা করা হয়। সবজি বিক্রেতা হোক, মাংস বিক্রেতা হোক, মাছ বিক্রেতা হোক, আমরা আলাপ করেছি, আমরা বাজারের অবস্থা জানার চেষ্টা করেছি। বাজার নিয়ে আমরা ভীষণভাবে আশাবাদী, কারণ আমাদের মূল্য কমছে। তারা নিজেরাই মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে এবং আমাদেরকে অবহিত করছে যে কোথাও কোনো অনিয়ম পেলে সেটি অবহিত করছে। শিক্ষার্থীদের সহযোগিতায় জোর মনিটরিংয়ের ফলে বাজারে নিত্যপণ্যের দাম অনেকটাই কমে এসেছে বলে জানান সংশ্লিষ্টরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো ও প্রবাসীদের নানা সমস্যা নিরসনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন শিবলি আল সাদিক। সংযুক্ত আরব আমিরাতে বেসরকারি হিসেবে প্রায় 15 লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ রেমিটেন্সধারী দেশ হিসেবে আমিরাতের নাম শীর্ষে উঠে এসেছে। তবে প্রবাসীদের নানা সমস্যা নিরসনে বিগত সরকারগুলো বাস্তব পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরেছেন আমিরাতের প্রবাসীরা। রেমিটেন্স পুনর্দানা বা আমাদের যে লাশের সমস্যা, তো আশা করি অন্তর্বর্তীকালীন সরকার ওনার চিন্তা চেতনা দিয়ে প্রবাসীরা কিভাবে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে যে গড়তে পারে ওই ব্যবস্থাও করবেন। সমাধান যদি আইডেন্টিফাই করে যদি সলভ করতে পারি, ইনশাল্লাহ আমরা মিডল ইস্ট আমাদের যে গার্মেন্টসের যেই গ্যাপটা আছে সেটা আমরা পূরণ করতে পারবো। ট্রান্সপোর্ট সিস্টেমে, কমিউনিকেশন সিস্টেমে এবং এইসব ক্ষেত্রে যদি বাংলাদেশ থেকে পণ্য আনার ক্ষেত্রে যদি আরও ইফেক্টিভ ভূমিকা আমরা পালন করতে পারি, তাহলে আমাদের এখানে যারা ব্যবসায়ী ভাইয়েরা আছে বাংলাদেশি, ওনারা বিজনেসে আরও ডেভেলপ করতে পারবে। প্রবাসীরা জানান বর্তমানে আমিরাতে বাংলাদেশিদের ভিসা জটিলতা চরম আকার ধারণ করেছে। এই ছাড়া বিমান টিকিটের উচ্চ মূল্য, এয়ারপোর্টে নানা বিড়ম্বনা, মিশনগুলোতে প্রবাসীদের সঠিক সেবা প্রদানে হয়রানি সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এইসব সমস্যা সমাধানে নতুন সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান প্রবাসীরা। অন্য দেশের টিকিটের দাম অনেক কম, আমাদের দেশের টিকিটের দাম অনেক বেশি, ওগুলো একটু শুনে দেওয়া উচিত। যখন এয়ারপোর্টে নামি তখন আমাদেরকে টর্চারিং শুরু হয়, আমাদের কোনো মূল্যায়ন নেই। কিন্তু আমরা যে প্রবাসী এখান থেকে ডলার নিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের তার ওয়ার্কার থেকেও তাদের কাছে একদম কম দামে লোক। একজন প্রবাসী হিসাবে আমি চাই এয়ারপোর্টে যে হয়রানি হয় ওটা যাতে বন্ধ হোক। আমরা চাইবো আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশনগুলো যেন ভালো হয় বিভিন্ন দেশের সাথে। মধ্যপ্রাচ্যে তৈরি পোশাক, কাঁচা শাকসবজি, ফলমূল, মাছ, মাংস, মশলা ও পাট জাতীয় পণ্যসহ বাংলাদেশি বিভিন্ন পণ্যের ব্যাপক চাহিদা বেড়েছে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাণিজ্য প্রসারে প্রতিবন্ধকতা প্রসঙ্গেও নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এর পাশাপাশি রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বিশেষ পদক্ষেপ নেয়ার আহ্বান তাদের। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। খেলার খবর জানাবো। টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ হিসেবে 2 টেস্ট খেলতে পাকিস্তানের লাহোরে পৌঁছেছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। মঙ্গলবার সকালে নাজবুল হোসেন শান্তদের বরণ করে নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। সোমবার দুপুরে দেশ থেকে ওড়াল দেয় শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। রাজনৈতিক পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের 5 দিন আগে পাকিস্তান গেল টিম টাইগার। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে আগামী 14, 15 ও 16 অগাস্ট অনুশীলন করবে শান্তরা। দলের সঙ্গে এখনও যোগ দেননি সাকিব আল হাসান ও শরীফুল ইসলাম। ধারণা করা হচ্ছে লাহোরের অনুশীলনে যোগ দেবেন তারা। এছাড়াও এ দলের ব্যানারে ইসলামাবাদে প্রথম 4 দিনের ম্যাচ খেলে যোগ দেবেন মুশফিক, মুমিনুল সহ 6 ক্রিকেটার। আগামী 21 অগাস্ট সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুদল। কানাডায় গ্লোবাল টি20তে খেলার অভিজ্ঞতা পাকিস্তান সিরিজেও কাজে লাগাতে চান শরীফুল ইসলাম। তবে প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডির উইকেট ব্যাটিং সহায়ক হওয়ায় বেশ চ্যালেঞ্জিং হবে কাজটা, যদিও নিজেদের ব্যাটিং ইউনিটের উপর আস্থা রাখতে চান এই টাইগার পেসার। ফ্র্যাঞ্চাইজি লিগ অবশ্যই নিজের ভিতরে আত্মবিশ্বাসটা বাড়ায়, কারণ ওইখানে সব দেশেরই ভালো ভালো প্লেয়াররা থাকে। সো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। রাওয়ালপিন্ডি আমরা আগেও খেলা দেখছি যে অনেকটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সো আমাদেরও ভালো ব্যাটসম্যান আছে। সো খেলাটা ফাইটিং হবে, চেষ্টা করবো ইনশাল্লাহ ম্যানেজ করার, কারণ এখনও অনেক দিন সময় আছে। সো যাতে ফিটনেসটা কন্টিনিউ করে, বোলিংটা করে ওয়ার্ল্ড কাপটা ওইভাবে নিয়ে যাওয়া যায়। কানাডার উইকেট আর পাকিস্তান উইকেট খুব ডিফারেন্ট। ওইটা খেলা ফরম্যাটে ছিল টি20 আর টেস্ট। সো
ওটার সাথে পুরো ডিফারেন্ট আর এখনও তো দেশে কোনো কিছু মানে এখন ঠিক হয়নি। ঠিক হওয়ার পরে হয়তো আমরা দু একটা সিরিজ খেলার পরে জানতে পারবো কী চাবো, আমাদের সবাই মিলে বসতে থাকবো। যেটা রুলসে ছিল না, হয়তো এক ওভার একটা ম্যাচ, সো এই কারণে আমরা আর কি টসে যাইনি। কারণ আমার মনে হয় না কোনো ফ্র্যাঞ্চাইজিসে বা কোনো টি-20 গেমে কোনো ম্যাচ ছাড়া ডিরেক্ট সুপার ওভার হয়, সেই কারণে আমাদের হয়তো টসে যাওয়া হয়নি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের সবাই এক পরিবার, বিভেদের কোনো সুযোগ নেই। গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠায় মূল লক্ষ্য, ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই, ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র। ভিত্তিহীন তথ্য ছড়ানোর দাবি, সরকারের ভাগ্য জনগণের হাতে। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ের।